মোদি সিঁদুর নিয়ে পাকিস্তানে গেছিল বিয়া করতে, সিঁদুর লাগানো পর পাকিস্তানিরা সোহাগ রাত করে ওরে হ্যাঁ ভার্জিনিটি নষ্ট করে দিচ্ছে। সেহেতু আপনাকে বুঝতে হবে রাফায়েল 29 যাদের কাছে, যে বিমান যেটাকে টার্গেট করে সে টার্গেট অনুযায়ী কলিমুল্লাহ স্যারকে মেরে ফেলাবে, কলিমুল্লাহ স্যারের গুলি করে মেরে ফেলাবে। এই যন্ত্রে সজ্জিত, কম্পিউটারে সজ্জিত রাফায়েল। হে রাফায়েল মনে করেন যে পুড়ে গেছে মাটির ভিতরে গুলি খাইয়া। অতএব আপনার কাছে রাফায়েলের চার বড়টাও আছে, যদি আপনি চালাইতে না জানেন তাইলে লাভ হইব কি? ওনারা তো সামরিক কর্মকর্তা, এই জন্যই ওনারা বললে আরো ভালো হতো। তাও আমার বলতে হচ্ছে, দেখেন চোরা গুপ্তা রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে কোনো যুদ্ধ সংগঠিত হয় না। যুদ্ধের কতগুলি ব্যাটেল ওয়ারের কতগুলি নিয়ম আছে। আগে যেরকম আমরা এই পুরোনো দিনে রাজা বাদশাদের ঘোষণা দিছে যে আমি তোমার সাথে যুদ্ধ করবো, ফ্ল্যাগ উড়াইছে, সশস্ত্র ভাবে যাই যুদ্ধ করছে, এই সিস্টেমটাই আধুনিক যুগেও বহাল আছে। আপনাকে আমি একটা উদাহরণ দিই, আপনারা দেখেন। আপনার এত বড় শক্তিশালী একটা যুদ্ধ হয়েছিল তালেবানরা করেছিল আমেরিকার সাথে। টুয়েন টাওয়ারকে চোখের নিমিষে ধুলার সাথে 100 তলা বিল্ডিং কে ধুলার সাথে মিলাইয়া দিছিল তালেবানরা অ্যাটাক করে। তাই বলে কি তালেবানরা বাহাবা পাওয়ার লোক বা তালেবানরা যে ঘটনা করেছে তার জন্য কি আমরা তালেবানদেরকে ধন্যবাদ জানাবো? তা তো জানাতে পারি না। ভারত এবং পাকিস্তানের গত পরশুদিনে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ একটা অনৈতিক ঘটনা ঘটিয়েছে। রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে তারা বোম চার্জ করেছে, যুদ্ধ শুরু করেছে, যা যুদ্ধের নীতিমালার মধ্যে পড়ে না। অতএব এটা জঙ্গি সংগঠনগুলি করে থাকে। ইসরায়েল এবং ভারত ওয়ার্ল্ডের মধ্যে এখন শ্রেষ্ঠ জঙ্গিবাদী। তারা এই জঙ্গিদের পুষে, নিজেরা জঙ্গিদের পুষে না, তারা নিজেরাই জঙ্গি। নেতানিয়াহু এবং মোদি তারা নিজেরাই জঙ্গি এবং জঙ্গি কায়দায় তারা এই সমস্ত কর্মকাণ্ড করে। যে কথাটা গুজরাটের 1000 মুসলমানদেরকে গ্রেপ্তার করা হয়েছে গুজরাটে, তাদের কিছু অংশ আপনার ত্রিপুরা আসাম করে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম আজকে পুশব্যাক করেছে। 1000 জন যে লোক সেখানে গ্রেপ্তার হলো মুসলমান, তারা বাঙালি নিশ্চিত হলে তারা পশ্চিম বাংলায় তাদেরকে পুশব্যাক করবেন। পশ্চিম বাংলার সরকারকে বলবেন যে তোমার বাঙালিরা এসে আমাদের এখানে আবাসন তৈরি করছে, তাদেরকে তুমি ফেরত নাও। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তো আইডেন্টিফাইড করতে পারতো এরা বাঙালি, এরা কি বাংলাদেশি না পশ্চিমবঙ্গের লোক, আইডেন্টিফাইড করতে পারতো। তা না করে রাতের অন্ধকারে আর্মি কনভয়তে উঠায় তাদেরকে চোখ বাইদা এখানে এনে হস্তান্তর করেছে। এটাও একটা জঙ্গি কায়দার ঘটনা। অতএব সে নিজেই একজন জঙ্গিবাদের মদতদাতা, নিজের জঙ্গি। কারণ সে নিজেই গুজরাটে দাঙ্গা করেছেন এবং নিজে মানুষ হত্যা করেছে। এই মোদি নিজে গুজরাটে মুসলমানদের হত্যা করেছে, তার রেকর্ড বিবিসির কাছে আছে এবং সেটা বিবিসি সংরক্ষণ করে রেখেছে, আমরা সেটা দেখছি। যুদ্ধ করলে আমরা আমাদের সক্ষমতা কি আছে? একজন প্রশ্ন করলো, আমি ওই বন্ধুর কাছে একটা প্রশ্ন করি যে ভাই রাফায়েল 29 যাদের কাছে, যে বিমান যেটাকে টার্গেট করে সে টার্গেট অনুযায়ী কলিমুল্লাহ স্যারকে মেরে ফেলাবে, কলিমুল্লাহ স্যারের গুলি করে মেরে ফেলাবে। এই যন্ত্রে সজ্জিত, কম্পিউটারে সজ্জিত রাফায়েল। হে রাফায়েল মনে করেন যে পুড়ে গেছে মাটির ভিতরে গুলি খাইয়া। অতএব আপনার কাছে রাফায়েলের চার বড়টাও আছে, যদি আপনি চালাইতে না জানেন তাইলে লাভ হইব কি? যে কথা হাসিনুর ভাই বলছে যে আমাদেরকে শক্তভাবে সকল জনতাকে, যিনি প্রশ্ন করছেন ওনারাও বলি, খালি বাড়িতে বসে তো প্রশ্ন করেন, যখন আরম্ভ হয়ে যাবে তখন সবাই বর্ডারে চলে যেতে হবে। মানব প্রাচীর তৈরি করতে হবে, মানব প্রাচীর। মানব প্রাচীর তৈরি করলে কোন অস্ত্র দিয়ে ওই রাষ্ট্রকে জয় করার ক্ষমতা কোন দেশের নাই। তবে আপনাকে আমাকে প্যাট্রিয়ট হতে হবে, জাতীয়তাবাদী হতে হবে। যে জিনিসটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বোধ আমাদেরকে করেছিল, আমরা যদি সেই প্যাট্রিয়ট হতে পারি, আমরা যদি জাতীয়তাবাদী হতে পারি, তাহলে অস্ত্রের প্রয়োজন হবে না।
যুদ্ধে আমরা এমনি বিজয়ী হব। আজকে যে পাকিস্তান পার্লামেন্টও আজকে দেখলাম ওদের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো বলছে যে আমরা আমাদের সেনাবাহিনীকে যুদ্ধ পরিচালনার সম্পূর্ণ ক্ষমতা প্রদান করলাম। ভারতেও আজকে আমরা দেখলাম তাদের পার্লামেন্টের লোকসভায় তারা এই প্রস্তাব অনুমোদন করেছে যে তাদের জেনারেলরা যুদ্ধ করলে আপত্তি নেই, যুদ্ধ করতে পারবে। আজকে দেখেন পাকিস্তান একটা অর্থনৈতিকভাবে জর্জরিত রাষ্ট্র, মৌলিক অধিকার বলেন, গণতন্ত্র বলেন, সবকিছুতেই তারা সূচকে পিছিয়ে আছে। আমি এটাকে পাকিস্তানকে সাপোর্ট করতেছি বা বদনাম করতেছি তা না। দেখেন তারা কিন্তু যে কথাটা ওই আপনার কলিমুল্লাহ ভাই বলছে যে ভুট্টো বলছিল দরকার হলে 100 বছর ঘাস খাবো তারপরেও আমরা আণবিক বোমা বানাবো। ওরা কিন্তু ওই ধরনের প্যাট্রিয়ট। দেখেন আপনার F-16 যে বিমানটা পাকিস্তান আমেরিকা থেকে কিনেছেন সেটাতে কিন্তু কলিমুল্লাহ ভাই শর্ত আছে, তাই না? যে ইচ্ছা করলে যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবে না F-16, আমেরিকার অনুমোদন লাগবে। তাদের পারমিশন ছাড়া F-16 ব্যবহার করতে পারবে না কোনো যুদ্ধক্ষেত্রে, তাদের অনুমতি ছাড়া। দেখেন পাকিস্তানিরা কতটুকু চালু। তারা কি করছে, F-16 রে বললেন নাকি আপনার খুললা যন্ত্রাংশ প্যাকেট করে চীনে পাঠাই দিচ্ছে। চীনে কি করছে, F-16টা পায়া কফিটা পায়া তারা এখানে কি করলো, JK-5 JK-F-17 JK-F-17 কেন ওটা হলো F-17, এটার হচ্ছে JK-F-17। তার মানে হলো আরো এক ধাপ এগিয়ে চীন পাকিস্তানকে বিমান বানাই দিচ্ছে। এবং এই বিমানের যে সামরিক সরঞ্জাম নিয়ে যে মেলা হয়েছিল সারা বিশ্বব্যাপী, এই JK-F-17 বিশ্বসেরা বিমান হিসাবে ঘোষিত হয়েছিল। তারা এই জায়গায় পৌঁছে গিয়েছে। এখন পাকিস্তান এই সমস্ত বিমান বিক্রি করে তুরস্কর কাছে, সৌদির কাছে, কাতারের কাছে, কুয়েতের কাছে, ইরানের কাছে। তারা এই সমস্ত বিমান বিক্রি করে ডেলিভারিতে। অতএব তারা সরঞ্জামের দিক দিয়ে পিছিয়ে না, কম থাকতে পারে ভান্ডারে, তবে সেগুলো এতই উন্নত যে আপনার হাজার হাজারের মধ্যে একটাই যথেষ্ট। আমরা যেভাবে কই এক আরেঙ্গি হাজার কাউয়া, পাকিস্তান হলো এক আরেঙ্গি আর ইংরেজি হলো হাজার কাউয়া। ওদের জন্য কোনো ব্যাপার না। আরেকটা আমি চ্যাট করতেছে দেখছি, মনির বাইরে কইতেছে যে ইঁদুরের গর্তে ঢুকো। তা আমি এক দর্শক, আমিও বলতেছি দেখেন ও মনে হয় ভারতীয় দর্শক, বুঝছেন? কলিমুল্লাহ ভাই তখন আমার কাছে মনে হইলো যে দেখো ভারতের একটা বিখ্যাত গায়কের একটা গান আছে এবং সে একজন সাধক পুরুষ, খেপা পাগলা। তার এই গানটা সেটা হলো ইঁদুরে সিঁদুর পরে সাধু সেজেছে। গানটা হলো ইঁদুরে সিঁদুর পরে সাধু সেজেছে, কিন্তু ইঁদুর সাধুর হয়ে তার স্বভাব পরিবর্তন করতে পারেনি, যার কারণে সাধু সমাজ থেকে সে বহিষ্কৃত হয়েছে। আজকা মোদি সিঁদুর নিয়ে পাকিস্তানে গেছিল বিয়া করতে, সিঁদুর লাগানো পর পাকিস্তানিরা সোহাগ রাত করে ওরে হ্যাঁ ভার্জিনিটি নষ্ট করে দিচ্ছে। সেহেতু আপনাকে বুঝতে হবে যে এত সোজা না। যেভাবে আমরা বলি বা কথা বলি সেভাবে আমরা যেগুলি করি সেগুলি কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর নয়। আজকে পাকিস্তান যে অবস্থায় আছে, আমরা পাকিস্তানকেও সমর্থন করি না, ভারতকেও সমর্থন করি না। আমাদের বক্তব্য একটাই, আমরা হলো নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বিশ্বাস করি, জিরো টলারেন্সে আমরা সবসময় চলি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে বলছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা এই নীতিতেই আমাদের পররাষ্ট্র নীতিটা আমাদের দলের ব্যবহার করে। সেহেতু আমার চেয়ারম্যান আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতি দিয়েছেন, আপনারা ইতিমধ্যে মনে হয় সেগুলো পাইছেন এবং দেখছেন। সে বিবৃতি অনুযায়ী আমি আশা রাখি এই উপমহাদেশে এখন যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই। আমরা যারা নাকি এই উপমহাদেশে বসবাস করি তাদের সকলেরই একটা জীবন আছে, প্রাণ আছে। এই প্রাণহানি কোনো জীবন আপনার সমাপ্ত ঘটক, কেউ আমরা এটা কামনা করতে পারি না। বিদায় সচেতন নাগরিক হিসাবে আমরা সকলের জিদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে হবে। যদি তারা কথা না শুনে তাহলে আমরা অন্যান্য রাষ্ট্রগুলি যারা প্রতিবেশী রাষ্ট্র আছে তারা সবাই যুদ্ধ বিরোধী প্লে কার্ড বহন করব এবং তাদেরকে যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য
আমরা রাজনৈতিকভাবেও তাদের বিরুদ্ধে সোচ্চার হব।